ভাবি নাই তাকে নিয়ে। আমাকে যেদিন নাম্বারটা নিয়ে গেছে তার পরের দিন রাত্রে ফোন দেয়। এটা হলো ২০০৭ সালের ঘটনা। আমি তখন ক্লাস 8 এর শেষের দিকে। আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পরে সে কথা বলল না। আর আমি ওনার নাম্বারটা চিনতামও না। কথা বলে না তো ২ বার ৩ বার আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পর তখন রাত ১২টা বাজে। আর ২০০৭ সালের ওদিকে ১২টার পরে যে ২৫ পয়সা মিনিট ছিল। তো সেই সময় আমারে ফোন দিত। তো ফোন দিত আমি কথা বলি যে, কে এরকম বলতাম। আর তখন ওইভাবে আসলে ব্ল্যাক লিস্ট এটা সেটা বুঝতামও না। জি। তো ওইভাবে তো ফোনটা ব্ল্যাক লিস্টও করতে পারতেছি না। এখন আমি তো বারবার বলতেছি, "কে আপনি? কথা বলেন না কেন?" তো হঠাৎ করে অন্য একটা নাম্বার থেকে ফোন দিছে। তো এখন বলতেছে, "রিয়া আমি শামীম।" আমি বলতেছি, "কোন শামীম?" তো বলতেছে যে, তুমি আমাকে চেনো না?" আমি বললাম, "না।" তো আমি তখন বুঝতে পারছি যে শামীম বলতে তো উনিই হবে। হুম। তো আমি বলতেছি, "না আমি তো ঠিক চিনলাম না। আপনি কে?" তো বলতেছে যে, "আমি তোমার ভাইয়ের বন্ধু।" তো আমি বললাম, "হ্যাঁ বলেন। তো এত রাত্রে ফোন দিছেন কেন?" তো বলতেছে যে, "তোমার সাথে আমার কিছু কথা ছিল।" তো আমি বললাম, "ঠিক আছে বলেন, সমস্যা নেই।" তো বলতেছে যে, "তোমারে কেউ একজন পছন্দ করে।" তো আমি জানতাম আমার এক ক্লাসমেট ছিল, ওর নাম ছিল হামিদুল। তো ও আমাকে এর আগে ঠিক ৪-৫ দিন আগেও আমাকে প্রপোজ করে যেটা আমি অ্যাকসেপ্ট করি না। না করাতে তো আমি ভাবলাম যে ওরই বাড়ির পাশের আবার। ভাবলাম যে হয়তো ওকে ওই কথাটা বলছে যার কারণে আবার আমাকে এটা জানাচ্ছে। তো আমি বলতেছি, "আমি জানি যে কে।" তো বলছে, "কে?" তো বললাম, "হামিদুল। আমি ওকে পছন্দ করি না। ওকে নিষেধ করে দিয়েন। ও যেন আমাকে এ ধরনের প্রস্তাব আর না দেয়।" তখন বলতেছে, "আমি তো এটা জানতাম না যে হামিদুল তোমাকে পছন্দ করে।" তো আমি বলতেছি, "তাহলে আপনি কার কথা বলতেছেন?" তো বলতেছে যে, "আমি আমার নিজের কথাই বলছি।" সে ডিরেক্টলি এভাবে বলতেছে যে, "আমি আমার নিজের কথাই বলতেছি।" সে যখন এভাবে বলতেছে যে আমি আমার নিজের কথা বললাম, তখন আমি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেছি। সে কি বলে এটা? এটা কি আদৌ সম্ভব? যে আমার ভাইয়ের বন্ধু, তারপরে আমার চেয়ে ১০ বছরের সিনিয়র। তো আমি সেখানে না বলে দেই। যেটা ভাই কখনোই সম্ভব না। কারণ আপনি বলা চলে যে একটা দর্শক, আপনারা ইতিমধ্যে জীবনের গল্পের অত্যন্ত সুন্দর এবং চমকপ্রদ কিছু অংশ শুনলেন। আপনাদের কাছে অনুরোধ করব, যারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বড় ফ্যামিলির ছেলে। সেখানে আমি কিন্তু এটাতে রাজি না। আপনি অন্য কোথাও দেখতে পারেন। আমি ডিরেক্টলি এভাবে বলে দিলাম। কারণ তখন পর্যন্ত আমার মধ্যে ইচ্ছা ছিল যে আমি শুধুমাত্র বড়ই হব। নিজের লাইফে এমন কিছু করব যেটা হয়তো সবার কাছে আমি উঁচু গলায় বলতে পারবো যে আমি লাইফে এত কষ্টের পরেও এখানে এসে দাঁড়াইছি। তো সেখানে ওর সাথে আমি ওখানেই শেষ করে দেই কথা। শেষ করে দেওয়ার পর আমি ওকে বলি যে, "আপনি আমাকে কখনো ফোন দিবেন না আর। আর যদি ফোন দেন তাহলে কিন্তু আমার ভাইকে বলে দিব।" তখন ও বলে যে, "না বলার দরকার নেই। আমি কখনো ফোন দিব না।" পরে আমিও চুপচাপ থেকে যাই। যেহেতু এটা তার আর আমার মধ্যে কথা হয়ে গেছে। আর সে তো আমাকে ফোন দিবে না বলছে। তো পরে যখন ও তার ৫ দিন পরে আমারে ফোন দেয়। আমি তখন একটা এলাকাতে ছিলাম। মানে বিলটা উঠাচ্ছিলাম। সে সময় আমারে ফোন দিছে অন্য একটা নাম্বার থেকে। তার যে কতগুলো নাম্বার ছিল আমি নিজেও বলতে পারি না। তার অনেক নাম্বার ছিল। সে বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে ফোন নাম্বার দিত। থেকে আমাকে ফোন দিত। বিভিন্ন ছেলেদের সাথেও কথা বলাতো। হঠাৎ করে একটা অন্য কণ্ঠ। আমি যখন বলতেছি, "কি আপনি?" এটা সেটা জিজ্ঞেস করতেছি তখন দেখা যাচ্ছে যে আবার ও ফোনটা নিছে। নেওয়ার পরে বলতেছে, "আমি অমুক।" তা আমি যখন বললাম যে, "আচ্ছা আপনি এরকম কেন করতেছেন আমার সাথে?" পরে ও এটা নিয়ে বলতেছে, "রিয়া আমি সিরিয়াস। আমি সিরিয়াস তোমাকে পছন্দ করি।" তো আমি বললাম, "ঠিক আছে, পছন্দ যখন করেন।" এটা তো আসলে পছন্দের বিষয় হলো এমন একটা জিনিস থাকে সেটা হলো যে কিছু জিনিস আছে যে সুন্দর। কিন্তু সেটা আমার জন্য না। ওকে। তো সেখানে আপনি একটা বড়লোক ফ্যামিলির ছেলে। আপনার সাথে সম্পর্ক হওয়াটা আমার জন্য অনেক ওই ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো। এটা কখনোই সম্ভব না। পরেও আমাকে বলে যে, "না আমি সত্যি সিরিয়াস বলতেছি, আমি তোমাকে খুব পছন্দ করি।" পরে আমি পুরোপুরি সিম কার্ডটাই চেঞ্জ করে দেই। যে তার সাথে সম্পর্ক করা আমার মোটেও পসিবল ছিল না। এটা তো অসম্ভব একটা জিনিস। তখন আমাকে নেক্সট বার সে আমার সাথে বাজারে দেখা হয় যখন, তখন আমারে বলতেছে, "রিয়া বিলটা নিয়ে আসিও।" তো তখন আমি বলি যে, "এখানেই দিয়ে দেন। আমি তো এখানেই আছি। কার্ডটা আমার সঙ্গেই আছে। আপনি এখানেই দিয়ে দেন।" তো বলতেছে, "না আমার কাছে তো এখন টাকা নেই। বাসায় যেয়ে নিয়ে আসো।" তো আমি তো জানি বাসা তো এমন একটা জিনিস যেখানে সবাই থাকে। বাবা-মা, ভাই-বোন সবাই তো আছে। ওকে। তখন উনার ৩ মাস পেন্ডিং ছিল। যে বিলটা উনি দিচ্ছিল না। ইচ্ছাকৃতভাবেই সে দিচ্ছিল না। পরে আমি যখন ওর বিলটা আনতে যাই, তো আমি এরকম দরজার সামনে ওদের রুমটা হলো বেলকনির সাথে যে দরজাটা আছে
এটা হলো ওর ঘরের রুম, মানে ঘরের যে দরজাটা এটা। আর ভিতর দিয়ে একটা দরজা আছে যেটাতে ওর মা-বাবারা ওই পাশ দিয়ে বের হয় সবসময়, আর ও এই পাশ দিয়ে বের হয়। তো আমি তো ওইখানে গিয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমি যখন নক করি ও বের হয়ে আসে। বের হয়ে আসার পরে তখন আমি কার্ডটা বের করি। বের করে বললাম যে, "ভাইয়া বিলটা দেন।" তখন আমি জানতাম না ওর বাসায় লোক ছিল না। বিরতি নেব প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র ৪ মিনিটের বিরতি। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং রিয়া আজকে তার জীবনের গল্প এখানে বলছে। রিয়াকে দেখার জন্য বা কোনো কমিউনিকেট করার জন্য, কিছু বলার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক ৪ মিনিট পর। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ৪ মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। রিয়া আছে তার জীবন গল্প নিয়ে। আমি কথা না বাড়িয়ে রিয়ার কাছে আবারও ফিরছি। এই ফাঁকে আপনাদেরকে একটা বিষয় একটু বলতে চাই, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন। আবারও জানাচ্ছি, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি ২০০ পর্ব পার করে ৩০০ পর্বের দিকে ছুটে চলেছে, এবং এই প্রথমবারের মতো যেখানে হ্যালো 8920 মানে এই অনুষ্ঠানটি, জীবনের গল্প অনুষ্ঠানটি ৩টি বই বাজারে এনেছে, সেখানে যাহা বলিব সত্য বলিব এই প্রথম একটা বই বাজারে আনলো, এবং খুব ঘেঁটে ঘুটে ১০টা গল্প সম্বলিত বই। এবং এই বইয়ের একটা ইউনিকনেস আছে, সেটা হচ্ছে একই সাথে বাংলা এবং ইংলিশে এই বইটি প্রকাশ করা হচ্ছে, এবং একটা বইয়ের মধ্যে বাংলা থাকবে এবং ইংলিশও থাকবে। ১০টা গল্পের বাংলা এবং 10টা গল্পের ইংরেজি। বইটি আমরা চেষ্টা করছি ইন্টারন্যাশনালি পাবলিশ করার জন্য, কতটুকু পারবো জানি না, তাওয়াক্কাল তো আল্লাহ। এবং এই বইটি হচ্ছে এমন একটি বই, আমি মনে করি জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে এই বইটি একবার সবার পড়ে তারপরে এই সিদ্ধান্তটি নেওয়া উচিত। সবার কালেকশনে রাখার জন্য আমরা বইটির দাম ধরেছি মাত্র ২০০ টাকা। বইটি শুধু যারা অ্যাডভান্স বুকিং দেবেন তাদের হাতে পৌঁছানোর ব্যবস্থা আমরা করছি। আর অ্যাডভান্স বুকিং দেবার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, রকমারি.com এ ফোন দিতে হবে, এবং ওখান থেকে অর্ডার করলে ওরাই আপনাদের বাসায় কুরিয়ার করে পৌঁছানোর ব্যবস্থা করবে। রকমারি.com এর ঠিকানা হচ্ছে, ঠিকানা তো লাগবে না, ফোন নাম্বারটি, হ্যাঁ ফোন নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297। এটা হচ্ছে রকমারি.com এর নাম্বার। আপনারা ওখানে ফোন দিলেই আপনারা বলবেন আরজি কিবরিয়া যাহা বলিব সত্য বলিব বইটি চাই, ঠিকানা দিলে ওরা আপনার ঠিকানায় বইটি পৌঁছে দেবে। বইটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা প্লাস কুরিয়ার চার্জ। ওকে, যেখানে আমরা ছিলাম, যে আপনি যে বাসায় গেলেন ডিশের বিল নেবার জন্য, শামীম সম্ভবত ছেলেটার নাম। তো ওদের বাসায় সম্ভবত কেউ ছিল না। তারপর? আসলে এখানে আরেকটা বিষয় যে ওর ৬ বোন। ৬ বোনই প্রাইমারি স্কুলের টিচার। তো দেখা যায় যে ৯ টার পরে ওদের বাসা থেকে ওর মা, ওর বাবা ছাড়া কেউ থাকে না। এটা আমি জানতাম আগে থেকেই। তো ওর এক ভাই, মানে ওকে দিয়ে ২ ভাই। ওর ছোট যে সে হলো ঢাকাতে কোনো একটা এই কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ও ওখানে বাড়িতে তো থাকে না। এখন স্বামীই শুধুমাত্র একমাত্র বাড়িতে থাকে। তো আমি তো জানি অবশ্যই ওর বাবা, ওর মা তো বাড়িতে আছে। জি। কারণ ওর বোনরা তো সবাই টিচার, সবাই যে যার মতো ৯ টার পরে বের হয়ে চলে যায়। তো এখানে আমি তো গেছি তখন 11:30 বাজে। সেদিন আমি স্কুলে যাইনি। না যাওয়া তো ওখানে গেছি। ওকে। যাওয়ার পরে এখন আমি ওর যখন ঘরে নক করি দরজায়, নক করার পর ও বের হয়ে আসে। মানে দরজার ও ওই ভিতর পারে আর আমি বাহির পারে আচ্ছা। দাঁড়িয়ে। তো আমি কার্ডটা তো হাতে আমার আছেই বের করানো। আমি তখন কার্ডটা ওনাকে দেখাইয়া বলি যে, "আপনি তো ৩ মাস পেন্ডিং আছে। তো আপনি বিলটা যদি দিতেন ভালো হতো। আর না হলে ডিশ লাইন মানে ডিসকানেক্ট করা হবে।" ওকে। তো এখন ও বলতেছে, "ঠিক আছে আমি টাকাটা নিয়ে আসতেছি।" ভিতরে গেল। ভিতরে যাওয়ার পরে বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে আমাকে বলছে, "দাও কার্ডটা দাও।" মানে ওখানে সিগনেচার করা হয়। তো কার্ডটা নিয়ে ও ভিতরে চলে গেল। তো সিগনেচার তো ওখানে দাঁড়ায়ই করতে পারত। জি। তারপর ও ভিতরে চলে গেল। আমি কিছু বললাম না। আমি চুপচাপ ওখানে দাঁড়িয়ে আছি। যেহেতু ও আমাকে এর আগে প্রপোজ করছে, সেখানে ওর সাথে আমার ওইভাবে কথা বলার কোনো রুচিও জাগতেছে না। কিন্তু আমি একটা কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আমি বাধ্য। তো সেখানে আমিও চুপচাপ দাঁড়ায় আছি। ও ভিতর থেকে আসলো। ভিতর থেকে কার্ডটা রাইখে আসছে। তাই আমি বলতেছি, "ভাইয়া কার্ডটা তো রাইখে আসলেন। কার্ডটা নিয়ে আসেন।" তো বলতেছে যে, "আসেন নিয়ে যাও।" ভিতরে এসে বলতেছে, "এসে নিয়ে যাও।" এসে নিয়ে যাও। ওকে। তা আমি বললাম, "এটা কি ধরনের কথা? আমার কার্ডটার প্রয়োজন নেই।" আমি চলে গেলাম। তো এই বলার পরে ওই আমার থাপাত দিয়ে মানে হাতটা চেপে ধরে। তো ওর বাসাটা এমন কোয়ালিটির একটা জায়গায়, যদিও প্রপারের মধ্যে, জি। মানে পাশে একটু ফাঁকা জায়গা আছে। ওর আশেপাশে মানে কোনো বাড়ি নেই। তো এখানে ওদের বিল্ডিং করা বাড়ি, ছাদ ঢালাই। আর ঠিক এরকম একটা কোয়ালিটি যে রুমটা খুব একটা বড় না, খুব ছোটও না।
সেখানে দেখা যাচ্ছে যে থাই-টাই লাগানো। তো সেখানে যদি ভিতরে মানে? থাই গ্লাসগুলো হাই ক্লাস লাগে না। তো এখানে যদি ভিতরে একজনকে নিয়ে যাওয়া হয়, বাহিরে কিছু বলা যাবে না। কিছু কেউ শুনতে পাবে না। ওকে। ও আমাকে যখন হাতটা মানে চাপা দিয়ে মানে এভাবে ধরে ফেলে, তখন আমি মানে ওর দিকে একবার তাকাই। ও কি করলো আমার বাম হাত দিয়ে মানে আমার মুখটা চাপ দিয়ে ধরে। ধরার পরে এক ধাক্কা দিয়ে মানে ওর ভিতরে দরজার ভিতরে ঢুকায় দেয়। যেহেতু আমি দরজার সামনে দাঁড়াইছিলাম। তখন আমি ভিতরে যাওয়ার পর আমি বলতেছি যে, "আপনি কেন এগুলো করতেছেন? এটা কেন করতেছেন? আমি তো আপনাকে পছন্দ করি না। আর আপনি আমাকে মানে প্রপোজ করছেন। প্রপোজ করার মানে কি এটা যে আপনাকে সে বাধ্য মানে আপনার সাথে সম্পর্ক করতে?" তো ও বলতেছে যে, "কিভাবে মানে ভালো লাগাতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। আমি জীবনে যা চাইছি তাই পাইছি।" তাই আমি বললাম, "দেখেন আপনি অনেক ধনী একটা ফ্যামিলির মানুষ। আপনি জীবনে যা চাইছেন না কেন সেটাই পাইছেন। আমি মানি সেটা।" তো এইভাবে মানে আমি যখন ওর সাথে মানে বলতে থাকি কথাগুলো, কারণ আমি জানি যে বাহির থেকে কিছু শোনা যাবে না। এটা আমিও নিশ্চিন্ত ছিলাম। এক পর্যায়ে সে আমার সাথে অনেক মানে ধস্তাধস্তি করতে থাকে। করতে থাকার পরে এক পর্যায়ে সে আমার সাথে মানে খারাপ কিছু করেও ফেলে। তখন আমি একদম দিশেহারার মতো হয়ে যাই। যে আসলে এটা কি হয়ে যাচ্ছে আমার সাথে? এটা কি আমার সাথে আসলে হওয়াটা উচিত ছিল? আমি তাকে তো বারবার মানে বোঝানোরও চেষ্টা করতেছি। ওকে। তারপরও তার একটাই কথা যে, "আমি তোকে যেভাবে হোক আমি চাই।" এটাই তার সাথে বয়সে ১০ বছর বড় ছিল। হ্যাঁ, আমার চেয়ে ১০ বছরের বড় ছিল। আর আমি তখন বললাম তো ১ম এ অনেক আগেই বলে আসছি, আমি অনেক ভীতু কোয়ালিটির একটা মানুষ ছিলাম। আমি খুব একটা মানুষের সাথে কথা বলতে পারতাম না। আমি যে ডিসলাইনের কাজটা করতাম, এখানেও দেখা যেত আমি অনেকের সাথে কথা বলতাম না। যাইতাম, আমি কার্ডটা বের করে দিতাম, তারা টাকাটা দিত, আমি নিয়ে চলে আসতাম। এরকমই। কারণ তারা টাকাটা দিতে বাধ্য। সে যখন জোরপূর্বকভাবে আমাকে রেপ করা হয়, এক কথায়। তো কমপ্লিটলি রেপ। হ্যাঁ, তো সেখানে আমি একদম দিশেহারার মতো চুপচাপ এক পর্যায়ে যে আমি নিস্তেজ। এতক্ষণ যে আমি ধস্তাধস্তিটা করতেছিলাম, তখন সেই মুহূর্তের জন্য আমি নিস্তেজ হয়ে গেছি। মানে আমি এক কথায় বলা চলে আমার শরীরে কোনো শক্তিই নেই। যে আমি যে কি কথা বলবো এখন আমার ভাষা, জ্ঞান মানে সবকিছু শেষ সেইখানেই। তো ওখানে ওখান থেকে আমি কোনরকম বের হয়ে চলে আসি। বের হয়ে চলে আসার পরে আমি আমার ব্যাগটা আনতে ভুলে যাই। কারণ আমি যে কিভাবে চলে আসছি সেটা আপনি নিজেও জানেন না। আমার মনে হয় যে আমি নিজেও আসলে বলতে পারব না যে আমি কিভাবে ওখান থেকে আসছিলাম। তবে আমার এটাই মনে হয় যে আমি কোনো না কোনোভাবে বের হয়ে চলে আসছিলাম। তো সেই মুহূর্তে ও আমাকে আটকিয়ে রাখার চেষ্টাও করে নাই। আর আমি বের হয়ে চলে আসছি। ও শুধু দরজাটা খুলে দিয়েছে, আমি বের হয়ে আসছি। এটুকুনি। কিন্তু ওখানে যে আমার ব্যাগটা রয়ে গেছে, আমার কার্ডগুলো রয়ে গেছে, মানে এরকম কোনো জ্ঞান আমার মধ্যে ছিল না। কারণ এরকম শট আমি কখনো খাইনি। যেটা ওই মুহূর্তের জন্য পাইছি। তখন আমি বাড়িতে চলে আসি ডিরেক্টলি। বাড়িতে আসার পরে আমার মা জিজ্ঞেস করে, "তোর ব্যাগ কোথায়?" তো এখানে আরো একটা কথা, আমি আরেকজনের সাথে মিশতাম। সে আমার সম্পর্কে ভাগ্নি হয়। সাথী নাম। জি। সে অবশ্য ২০১৩ সালে সুসাইড করছে। মারা গেছে সে। সাথীদের বাড়িতে আমি উঠা বসা করতাম মাঝেমধ্যেই। তো আমি মারে এভাবে বলতেছি, "মা আমি মনে হয় সাথীদের বাড়িতে রেখে আসছি।" কিন্তু আমি কিন্তু সিওর না। আমি এমনি তাকে বোঝানোর জন্য যে আমি সাথীদের ওখানে মনে হয় ব্যাগটা রেখে চলে আসছি। তে আমার মা কিছু বলল না। কারণ সাথীদের বাড়ি আমার বাড়ি থেকে ৫-৬ বাড়ি দূরে। জি। তো সেখানে মা আমাকে আর কোনো কথা বলল না। আমি আমার রুমে চলে যাই। আমি একা এক ঘরে থাকতাম। আচ্ছা। তো আমি আমার রুমে ঢোকার পরে চুপচাপ একা, একা কান্না করি। কারণ আমি এই কথাগুলো আমি কাউকে বলতেও পারতেছি না। কারণ এটা সম্ভব না। এখনকার লাইফে হয়তো সম্ভব। কারণ এখন আমরা অনেকটাই বুঝতে শিখছি, অনেকটা প্রতিবাদী হওয়া শিখছি। কিন্তু আজ থেকে ২০০৭ সাল মানে অনেকটা দূরে ছিল। আর তখন গ্রামের মানুষ মানে এগুলো নিয়ে অনেক ভয় পেত। যে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা যদি আমি কারোকে প্রকাশ করি, লাইফে আমারই অনেক ক্ষতি হবে। দেখা যাবে আমাকে অনেকেই বলবে যে রেপিস্ট একটা মেয়ে। এ ধরনের ইঙ্গিত করবে। যার কারণে আমি চুপচাপ মানে কোনো কথা না বলে কারোকেই বলিনি। আমি সব নিজের মধ্যে রাখি। এভাবে যখন আমি নিজের মধ্যে রাখি, শামীম আমাকে বারবার ফোন দেয়। আমি ফোনটা রিসিভ করি না। রিসিভ না করাতে ও আমাকে প্রায়ই আমাদের এলাকায় এসে দাঁড়ায় থাকতো। আপনি এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এরপরে আপনি কোথাও বিষয়টা শেয়ার করেননি না, কারো সঙ্গে? আমি কাউকে কিছু শেয়ার করি বলেননি? নাই। কারণ আমি তো আসলে ভাবতেছিলাম যে আমি এই কথাটা কিভাবে বলব? যাকেই বলব না কেন এটা তো বার্গেনিং হয়ে যাবে। ওকে। আর পুরো এলাকা ছাড়াই যাবে। তখন আমি কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো? আমার তো সুসাইড ছাড়া তো উপায় ছিল না তখন। কারণ এটা মানে একটা গ্রাম্য মেয়ের কাছে যে কতটা লজ্জাজনক। কিন্তু আমি তো একটা গ্রামে বড় হইছি। সেখানে আমার কাছে অনেকটাই কষ্টের জনক ছিল। কারণ সেখানে দেখা যাচ্ছে যে আপনি কিছু নাও করলে আপনার কোনো একটা
ব্যাড সাইড নিয়ে তারা সবসময় গবেষণা করে। আর এটা তো অনেক একটা বড় বিষয় ছিল। তখন আমি আমার ফ্যামিলির তো কারোকে জানাই নাই। বাট এখানে আমি যে সাথীর সাথেও মিশতাম, মানে এই রূপা চলে যাওয়ার পরে, আমি সাথীরেও কখনো বলি নাই যে আমার সাথে এরকম কিছু একটা হইছে। পরে এটা যখন ঠিক ১.৫ মাস পর আমি কেন জানি বুঝতে পারি যে আমার মধ্যে কোনো একটা পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা এরকম, হয়তো আমার কোনো কিছু ভালো লাগে না, খাইতে মন চায় না, উঠতে মন চায় না, বসতে মন চায় না। মানে আমি একটা অন্যরকম জিনিস ফিল করতেছি। নিজের শরীরের ভিতরে। হ্যাঁ, রাইট। যেটা এক কথায় যে আমি ঘুমাইলে উঠতে পারি না। মানে খালি ঘুমাতেই মন চায়। তারপরে আমার মা জিজ্ঞেস করতো যে, "তুই এরকম তো ছিলি না? খাওয়া-দাওয়া বন্ধ, মানে কেমন একটা অন্যরকম।" তাই আমি বলতাম যে, "আমি তো অনেক হাঁটাহাঁটি করি, যার কারণে আমার না ঘুমালে আর উঠতে মন চায় না।" আমি বুঝতে দেয় না। পরে এভাবে যখন আমার মা তো ওইভাবে আসলে কখনো ফোর্স করে না। কারণ তারা জানতো যে এরকম কোনো কিছু কখনো হবে না। তখন আমার বড় বোন আমারে অনেকবার জিজ্ঞেস করে যে, "কি হইছে তোর? তুই একা, একা থাকিস, কথা বলিস না কারোর সাথে। তোর সমস্যাটা কি?" আমি বলি, "না কিছু সমস্যা নাই। এদিকে পড়াশোনা তো সামনে তো এসএসসি পরীক্ষা। আবার এদিকে তো আমি যে কাজটা ধরছি আমার মনে হয় না যে আমি কাজটা করতে পারবো।" কারণ আমি তখন একটা জিনিস ভাবতেছিলাম যে আমি আজ বড় হতে গিয়ে অনেক ছোট হয়ে গেছি। এটাই ভাবতেছিলাম। এরপরেও আপনাকে ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করতো, গাইতো, হ্যাঁ। সে বারবার আমাকে ফোন দিত। ফোন দিয়ে বলতো যে, "তুই কেন ফোনটা রিসিভ করিস না? এতবার ফোন দেওয়ার পর কেন রিসিভ করিস না?" তুই তোকারি করেই বলতো। আমি বলতাম, "দেখেন আপনি আমার কাছে কেন এরকম করতেছেন? এটা করার মানেটা কি? যা হবার তা তো হয়ে গেছে। হুম, হুম, হুম। আপনি তো একটা মেয়েকে ভোগ করার দরকার ছিল। করছেন।" আমি এভাবেই বলি তাকে। "তাহলে আর কি দরকার?" তো সে আমাকে বলে যে, না, কিন্তু "তোকে" আপনাকে আমার এই প্রশ্নটা আবারও করতে হবে। হুম। এত বড় একটা ঘটনা ঘটে যাবার পরে আপনি বাসায় শেয়ার করলেন না কেন? কাউকে জানালেন না কেন? শেয়ার করে নাই, আসলে এটা আমি অনেকটা ভীত ছিলাম। যেহেতু আমার ভাই পূর্বে থেকে আমার সাথে ভালো সম্পর্ক না। এখানে যদি আমি শেয়ার করি দেখা যাচ্ছে যে অনেকটা আমার দিকেই গড়াবে। আচ্ছা। এটাও একটা বিষয় ছিল। আরেকটা কথা যে সমাজ, যেটা মানুষ হয়তো আমাকে খারাপ ইন্ডিকেট করবে যে মেয়েটা এরকম হইছে। হয়তো আমার প্রফেশনাল লাইফে আমি যেটা হতে চাচ্ছি, দিস ইজ 100%। সেখানে আমি আমার লাইফ নিয়ে সবসময় বেশি ভাবতাম। আমাদের সোসাইটিটাই ফরচুনেটলি অ্যান্ড আনফরচুনেটলি এরকমই। আমরা কোনো ঘটনা ঘটে গেলে সেটা নিয়ে যতটা কেওয়াস তৈরি করি, কেউ কখনো ভেতরে যাওয়ার চেষ্টা করি না। এবং সেটার রিফ্লেকশন ইদানিং ফেসবুকে এত বেশি দেখা যায়, এত বেশি দেখা যায় যে sometimes we feel ashamed, লজ্জিত হই। আমাদের আসলে প্রত্যেকটা জিনিসই একটা জিনিস কি, আমরা যে কথাটা বলি, আমরা যে কাজটা করি বা যাই করি না কেন, সেটা কিন্তু শুধুমাত্র আমি না, আমার ফ্যামিলি, আমার বেড়ে ওঠা, আমার সবকিছুকে ফোকাস করে। আর কোনো একটা মানুষের কোনো পার্টিকুলার বিষয় ধরে সে বিষয়টা নিয়ে নাড়াচাড়া করা, কাউকে খুব সোজা হয়ে মন্তব্য করে দেয়া, বিশেষ করে এই যে রেপের মতো ঘটনাটা, যেটা হলে আমাদের সমাজে সবসময় মেয়েদের দিকে আঙ্গুল তোলা হয়, ভিকটিমের দিকে আঙ্গুল তোলা হয় এবং দেখবেন যে পত্রপত্রিকায় যখন সংবাদ আসে, আমরা আমাদের সামাজিকতার কথা ভেবে ওই মেয়েটাকে আমরা সামনে আনি না, ফোকাস করি না, তার ছবি প্রকাশ করি না। কেন করি না? করি না এই কারণে সামাজিকতায় সমস্যা হবে। কারণ আমাদের সামাজিকতা কতটা দুর্বল। একজন মানুষ, আমি সম্ভবত ইন্ডিয়াতে এরকম একটা কেস আমি দেখেছিলাম যে সে রেপড হয়েছিল এবং সে ভিকটিম বলতেছিল যে, "আমি কোথাও ফেস লুকাবো না। আমি টেলিভিশনে গিয়ে সাক্ষাৎকার দেব। আমি বলব আমার সঙ্গে এটা হয়েছে, ওটা হয়েছে। আমি কেন ফেস লুকাবো? আমি তো কোনো অপরাধ করিনি।" আমি বলছি না যে ইন্ডিয়ার সমাজ আমাদের চাইতে অনেক বেশি অ্যাডভান্স। বাট তার চিন্তাভাবনাটা অনেক বেশি অ্যাডভান্স ছিল। কিন্তু বড় কথা হচ্ছে সে এতটা সাহসী পদক্ষেপ নিয়েছে, ঠিক আছে। কিন্তু এই সাহসী পদক্ষেপ কি সমাজ ভালোভাবে দেখেছে? এবং দেখে না বলেই আমরা, যে মেয়েটি রেপড হয় তাকে আমরা ফোকাস করি না এবং করতে পারি না। সো যেটা বলছিলেন আপনি তারপর? তারপরে যখন আপনি যে জায়গাটায় ছিলেন যে আপনি ফ্যামিলির কাউকে বিষয়টা শেয়ার করেন নাই। এবং আমি আপনি শরীরের মধ্যে একটা চেঞ্জ পাচ্ছিলেন। ঘুমাচ্ছেন চেঞ্জ তো ঘুমাচ্ছেন। পাচ্ছিলাম। হ্যাঁ। আবার আরেকটা কথা যে আমি আমার প্রফেশনাল লাইফটাকে নিয়ে বেশি ভাবতেছিলাম। এটা আমার ছোট থেকে স্বপ্ন ছিল পুলিশ হওয়ার। আর আমি এটা জানতাম যে কোনো মেয়ে যদি বিবাহিত কিংবা এরকম কোনো তার ঘটনা থেকে থাকে, তাহলে সে কখনো পুলিশ ডিপার্টমেন্টে ঢুকতে পারবে না। বিশেষ করে আমি তো কখনো আসলে শামীমকে পছন্দ করতাম না। সে আমার সাথে যেটাই করুক না কেন, আমি ভাবছিলাম যে সাবজেক্টটা ওখানেই ক্লোজ। হুম। আমি নিজে থেকে ওখানে শেষ করে দিছি। কারণ আমার সুসাইড করার কোনো ইচ্ছা ছিল না। আমি কারোর কাছে রেপ হইছি তার মানে এই নয় যে আমি হারে গেছি। হুম, হুম, হুম। এটা আমার মধ্যে ছিল না যে আমি সুসাইড করব। আমি কখনো হারতে শিখি নাই। যেখানেই গেছি না কেন আমি যদি কষ্ট করে হলেও সেটাকে আমি অর্জন করছি। তো সেখানে দেখা যাচ্ছে আমি আমার চেঞ্জের বিষয়টা, যে আমি নিজের মধ্যে মানে কোনো কিছু ফিল করতেছি যে আমি খাওয়া-দাওয়া এটা সেটা আমার খুব প্রবলেম হচ্ছে।
তখন আমি নিজেই মানে এটা নিয়ে ভাবতে থাকি। তখন কেন জানি মনে হয় যে আচ্ছা আ শামীম তো আমার সাথে এটা করছে। আর আমি আসলে প্রেগন্যান্ট বিষয়টা বুঝতাম না তখনও। যে কিভাবে এটা মানে প্রেগন্যান্ট হয়। জি। তখন আমি আমার পাশের বাড়ির এক ভাবিরে জিজ্ঞেস করি। আচ্ছা মানে কথায় তার সাথে আমি অনেক ফ্রি ছিলাম। জিজ্ঞেস করি যে, "ভাবি আমি তো অনেক কিছুতেই আসলে জানার চেষ্টা করি। তো আসলে একটা মেয়ে প্রেগন্যান্ট হয় কি?" প্রিয় দর্শক, এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। এখানে উঠে আসে মানুষের জীবনের বর্বরতা এবং মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা, সে বিষয়টি এখানে উল্লেখযোগ্য হিসেবে আমরা আপনাদের সাথে তুলে ধরতে চাই এবং তুলে ধরি। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। জীবনের বর্বরতা ও জীবনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এখানে মূলত তুলে ধরার চেষ্টা করে থাকি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও পর্যন্ত ছিল। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।